বন্ধুরা, অনেক দশক এবং অনেক বছর ধরে এটা মনে করা হচ্ছিল যে পুরো পৃথিবীর মধ্যে টাইটানোপস সাপের মতো বড় সাপ এবং বিশালাকার সাপ হয়তো পৃথিবীর মধ্যে আর কখনোই জন্মই নেয়নি। প্রায় 14 মিটারের মতো এই বড় এবং বিশালাকার সাপ আজকের যে কোনো জীবকেই তো মারার ক্ষমতা রাখত। এমনকি এই সাপটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যার সামনে পৃথিবীর সব থেকে বড় শিকারী বলা হয়ে থাকা টাইনোসরাস রেক্স অর্থাৎ টিরেক্স ডাইনোসরও এর সামনে টিকতে পারত না। অর্থাৎ টাইটানোপস সাপ নিজের শক্তিকে ব্যবহার করে টিরেক্সের মতো ডাইনোসরকেও একেবারে মেরে খেয়ে নিতে পারত। টাইটানোপস সাপের কাছে এই কাজটি করা অনেকটাই সহজ কাজ ছিল, কিন্তু এটা কখনোই সফলই হয়নি। কারণ টাইটানোপস সাপের জন্ম হওয়ার আগেই পুরো পৃথিবী থেকে টিরেক্স ডাইনোসর সমেত পুরো ডাইনোসরের প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যায় পৃথিবীতে একটি ধূমকেতু এসে যাওয়ার ফলে। এমনকি এই টাইটানোপস সাপ পৃথিবীর সমস্ত জঙ্গলে প্রায় রাজ করেই বেড়াতো। এমনকি এই সাপের শুধুমাত্র শব্দকেই শোনার পর আশেপাশের সমস্ত ছোট থেকে শুরু করে বড় জীবী নিজেদেরকে বাঁচানোর জন্য লুকিয়ে বেড়াতো। কিন্তু খাদ্যের অভাবের জন্য টাইটানোপস সাপ একেবারে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু টাইটানোপস সাপ একেবারে বিলুপ্ত হয়ে যাওয়ার পর আজ থেকে 5 কোটি বছর আগে ভারতের এখনের সময় থাকা গুজরাট রাজ্যের মধ্যে এমন একটি সাপের জন্ম হয়, যে সাপের সম্বন্ধে আমরা অনেক লোককথা এবং কাহিনীর মধ্যেও শুনেছিলাম, কিন্তু কোনো ধরনের প্রমাণ না থাকার ফলে আমরা এই সাপকে কাল্পনিক মনে করতে থাকি। কিন্তু কয়েক সপ্তাহ আগে আইআইটি রুলারে রিসার্চিং এর সময় এই তথ্যকে জানতে পারা গিয়েছে যে পৃথিবীর সবথেকে বড় সাপ এবং ভয়ানক সাপ ব্রাজিলের জঙ্গল, কলম্বিয়ার জঙ্গল, এমনকি আমাজন জঙ্গলের মধ্যেও পাওয়া যেত না। বরং এই সাপটি নর্মদার নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকতে খুবই বেশি পরিমাণে পছন্দ করত। অর্থাৎ এই সাপের উৎপত্তি হয়েছিল ভারতের মধ্যে এবং এই সাপের নাম দেওয়া হয় বাসুকি ইন্ডুকাস। এই সাপটি আকারে এবং শক্তিতে টাইটানোপস সাপের থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী এবং বড় ছিল। এর সাথে এই সাপটি নিজের সময়ে অ্যাপেক্স প্রেডেটর জীব ছিল। কিন্তু এমন পরিস্থিতিতে কি হবে যদি ভারতীয় সাপ অর্থাৎ বাসুকি ইন্ডিকাসের সাথে যদি টাইটানোপস সাপের লড়াই লেগে যায়, তখন ওই পরিস্থিতিতে ওই লড়াইকে কোন সাপ জিতবে? কিন্তু অতীতে কখনো এই দুটো সাপের মধ্যে লড়াই হয়নি। কিন্তু কি হতো যদি এই দুটো সাপকে একই সময়ে এবং একই জায়গায় পাওয়া যেত? চলুন জানা যাক আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটা বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। কিছু সময় আগে গুজরাটের মধ্যে পাওয়া যাওয়া জীবাশ্মর দ্বারা আইআইটি রুলকির দ্বারা যখন রিসার্চ করা হচ্ছিল, তখন মানুষদেরকে ওই রিসার্চটি অনেকটাই বেশি পরিমাণে অবাক করিয়ে দেয়। কারণ বিজ্ঞানীরা গুজরাটের মধ্যে পাওয়া যাওয়া এই অবশিষ্টের দ্বারা পুরো পৃথিবীর মধ্যেই বলে দেয় যে পুরো পৃথিবীর মধ্যে পাওয়া যাওয়ার সব থেকে বড় সাপ টাইটানোপস সাপ নয়, বরং ওই সাপটির নাম হলো বাসুকি ইন্ডিকাস। বাসুকি ইন্ডিকাস সাপকে নিয়ে অনেক তথ্য এখন মানুষের সামনে আসছে, যেমন এই সাপটি কোন সময়কালের মধ্যে পৃথিবীর মধ্যে বসবাস করত, এই সাপটি আসলে কতটা বেশি পরিমাণে বিশাল ছিল, এই সাপের এতটা বিশাল আকার হওয়ার কারণই বা কি, এবং এই বাসুকি ইন্ডিকাস কোন কোন জীবকে নিজের শিকার বানাতো। এই সমস্ত জিনিসকে জানার সাথে সাথে এই সাপের আমরা শক্তিকেও জানবো। বন্ধুরা, এই রিসার্চকে অনেক আগেই খুঁজে পাওয়া যেত, কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং এশিয়ার আরো অন্যান্য দেশগুলো নিজেদের মাটির মধ্যে থাকা জীবাশ্মদেরকে খোঁজার জন্য অতটা বেশি পরিমাণে টাকাকে খরচ করে না। এই কারণে পুরো পৃথিবীর মধ্যে সমস্ত ধরনের জীবাশ্মকে খোঁজার দিক থেকে আমাদের এই এশিয়ার দেশগুলো অনেকটাই বেশি পরিমাণে পিছিয়ে রয়েছে। যদি আজ এই সমস্ত দেশগুলো আমেরিকার মতো নিজেদের মাটির নিচের জীবাশ্মগুলোকে খোঁজার চেষ্টা করত, তাহলে খুব আগেই আমরা বাসুকি ইন্ডিকাস সাপের জীবাশ্মকে খুঁজে পেয়ে যেতাম। আজ থেকে 5 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র অনেকটাই বেশি পরিমাণে আলাদা হয়ে থাকতো। এই ভিডিওর মানচিত্রের মধ্যে আপনারা দেখতে পাবেন ইউরেশিয়া এখনো বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের সাথে টক্কর খায়নি। অর্থাৎ এই সময়ের মধ্যে এখনো হিমালয় পর্বতের উত্থানই হয়নি। এই সমস্ত ভৌগোলিক কারণের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আরো অন্যান্য এশিয়ার দেশগুলোর তাপমাত্রা অনেকটাই বেশি পরিমাণে বেশি হয়ে থাকতো। এবং আপনারা তো সবাই জানবেন যে সাপ একটি শীতল রক্তের প্রাণী হয়ে থাকে এবং এরা সবসময় গরম জলবায়ুকেই খুবই বেশি পরিমাণে পছন্দ করে, কারণ এই জলবায়ুটি সাপের বসবাসের উপযুক্ত জায়গা। এই কারণে আপনারা আন্টার্কটিকার মহাদেশ এমনকি বরফের জায়গাতে কখনোই সাপকে দেখতে পাবেন না। এই জন্য আজ থেকে 47 মিলিয়ন বছর আগে যখন ভারতের তাপমাত্রা অনেকটাই বেশি হয়ে থাকতো, তখন বাসুকি ইন্ডিকাস সাপের মলিকুলগুলো এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল যার ফলে সে আকারে 15 মিটারের থেকেও অনেকটাই বিশাল হয়ে যায়। বিজ্ঞানীরা যখন সব থেকে প্রথমে এই সাপের জীবাশ্মকে খুঁজে বের করেছিল, কি এই সাপের মাথার কঙ্কালকে দেখে বিজ্ঞানীরা প্রথমে এটিকে একটি কুমিরের জীবাশ্ম বলেও মনে করতে থাকে, কারণ এত বড় মাথা
টাইটানোবস সাপেরও হয়ে থাকে না, কিন্তু পরবর্তী রিসার্চ থেকে জানতে পারা যায় এটি পৃথিবীর সব থেকে বড় সাপ। এমনকি এই সাপের কথা ভারতীয় লোককথার সাথে সাথে চাইনিজ এবং জাপানিজ লোককথার মধ্যে কাহিনী রয়েছে। আসলে মনে করা হয় যে ভগবান শিবের কাছে যেই সাপটি পাওয়া যেত তাকে আসলে সাপের রাজা মনে করা হতো। এমনকি ওই সাপের নামই ছিল বাসুকি। যেহেতু ভারতে পাওয়া যাওয়া এই সাপটিও পৃথিবীর সব থেকে বড় সাপ ছিল, এই জন্য এই সাপের নাম দেওয়া হয় বাসুকি ইন্ডিকা, যার অর্থ হলো পৃথিবীর সব থেকে বড় সাপ। বাসুকি ইন্ডিকাসের প্রথম জীবাশ্ম থেকে বোঝা যায় যে এই সাপটি আকারে টাইটানোবস সাপের থেকে 1 মিটার বড় ছিল। কিন্তু এমন মনে করা হয় যে বাসুকি ইন্ডিকাস প্রজাতির মধ্যে সব থেকে বড় সাপের আকার 20 মিটারের থেকেও অনেকটা বেশি হবে। এমনকি এই সাপটি নিজের শিকার হিসাবে বড় বড় তিমিকে খেয়ে থাকতো। এটা শুনে অবাক হওয়ার দরকার নেই, কারণ এখনের সময়ে 110 ফিট লম্বা তিমিকে খুঁজে পাওয়া গেলেও আজ থেকে 47 মিলিয়ন বছর আগে তিমির আকার এমন হয়ে থাকতো। কিন্তু এমন অবস্থার মধ্যেও এই সমস্ত ওয়েলস গুলো 20 থেকে 30 ফিটের মতো লম্বা হয়ে থাকতো। কিন্তু বাসুকি ইন্ডিকাস সাপের কাছে এই সমস্ত জীবগুলো কিছুই ছিল না। বাসুকি ইন্ডিকাসও টাইটানোবস সাপের মতোই নিজের শিকারকে একেবারে জড়িয়ে তারপর ওই শিকারের একেবারে দমকে বন্ধ করে ওই শিকারকে একেবারে সে মেরে দিত। কিন্তু এই সাপের কঙ্কালগুলোকে দেখে বোঝা যাচ্ছে বাসুকি ইন্ডিকাসের কঙ্কাল গুলো টাইটানোবস সাপের থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং মজবুত হতো। এমনকি বাসুকি ইন্ডিকাস সাপেরও টাইটানোবস সাপের মতোই কোনো ধরনের বিষ ছিল না, অর্থাৎ এই সাপটি নিজের বিষ প্রয়োগ না করে শিকার করে থাকতো। কিন্তু এই সাপের এতটাই বিশাল পরিমাণে শরীর এবং বড় বড় দাঁতের জন্য ডাইনোসরের রাজা টিরেক্স তো দূরের কথা, বড় বড় স্পাইনোসরাসও এর হাত থেকে বাঁচতে পারতো না। অন্যদিকে টাইটানোবস সাপ আজ থেকে 5 থেকে 6 কোটি বছর আগে পৃথিবীর স্থলভাগ এবং জলভাগের মধ্যে রাজ করে বেড়াতো। টাইটানোবস সাপ আকারে প্রায় 13 থেকে 14 মিটার হয়ে থাকতো। এমনকি এই সাপের ওজন 1 টনের থেকেও অনেকটাই বেশি হয়ে থাকতো। টাইটানোবস সাপের আশেপাশে আসা সেটা ছোট জীব হোক বা বড় জীব, কখনোই তারা টাইটানোবস সাপের হাত থেকে বাঁচতে পারতো না। আজকের সময় যেই সমস্ত কুমিরগুলো জলাশয়ের মধ্যে খুবই ভালোভাবে ঘুরে বেড়ায়, সেই সমস্ত কুমিরগুলো আজ থেকে 5 থেকে 6 কোটি বছর আগে অতটাও ভালোভাবে জলাশয়ের মধ্যে বেঁচে থাকতে পারতো না, বরং তখনের সময় তাদের জীবন অনেকটা বেশি পরিমাণে কঠিন হয়ে থাকতো। টাইটানোবস সাপ এই সমস্ত কুমিরের উপরে ধীরে ধীরে নিজের কুণ্ডলীকে অনেকটাই বেশি পরিমাণে মজবুত করে দিত, এবং কুণ্ডলীর আবদ্ধগুলো বেশি হওয়ার কারণে ওই শিকারগুলো একেবারে মারা যেতে থাকতো। এই সাপের কুণ্ডলী এতটাই বেশি পরিমাণে মজবুত হয়ে থাকতো যে যার কুণ্ডলী থেকে টিরেক্স পর্যন্ত বাঁচতে পারতো না। এই টাইটানোবস সাপেরও কোনো ধরনের বিষ ছিল না, কিন্তু এই সাপও কুণ্ডলীর মধ্যে জড়িয়ে নিয়ে শিকার করাতে অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট ছিল। এই জন্য তখনকার সময়ের মধ্যে আমাজন নদীকে সুরক্ষিত মনে করা হতো না। টাইটানোবস সাপ অনেকটাই বিশাল এবং ভারী হওয়ার সাথে সাথে তার ফুর্তি অর্থাৎ স্পিড অনেকটাই বেশি পরিমাণে হয়ে থাকতো। এমনকি এই টাইটানোবস সাপকে অনেকটাই বেশি পরিমাণে ক্ষুধা লেগেই থাকতো। এই জন্য এই টাইটানোবস সাপের পেট ভর্তি থাকলেও শিকার করেই থাকতো। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি বাসুকি ইন্ডিকাসের সাথে টাইটানোবস সাপের লড়াই হয়, তখন ওই লড়াইকে কে জিতবে? বন্ধুরা, আমার হিসাবে এই লড়াইকে বাসুকি ইন্ডিকাসই জিতত, কারণ এই সাপের আকার এবং মুখ এবং দাঁতগুলো টাইটানোবস সাপের থেকেও অনেকটাই বিশাল এবং বড় হয়ে থাকতো। এমনকি এই সাপের শরীরের কঙ্কালগুলো টাইটানোবস সাপের থেকে অনেকটাই মজবুত হয়ে থাকতো। বন্ধুরা, তাই আমার মতে এই দুটো সাপের লড়াই অনেকক্ষণ ধরেই চলতে থাকবে, কিন্তু সবশেষে গিয়ে এই লড়াইকে বাসুকি ইন্ডিকাসই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।